হ্যালো বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে বং বায়োতে অত্যন্ত অনেক বেশি করে স্বাগত। কারণ আজকের এই ভিডিওতে আমরা কভার করব চ্যাপ্টার নাম্বার 3, বংশগতি। তা এই চ্যাপ্টারটা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট, আর পার্সোনালি আমার খুব বেশি পছন্দের চ্যাপ্টার। কারণ এই যে চ্যাপ্টারটা, এখান থেকে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। এখান থেকে কমপ্লিটলি যা কোয়েশ্চেন্স আসে, সমস্ত কোয়েশ্চেন্সই একদম কনসেপচুয়াল এবং তোমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এই যে আজকের লেকচারটা, সেই লেকচারটা একদম ফোকাস দিয়ে দেখতে হবে। এক একটা ছোট ছোট কথা, এক একটা ছোট ছোট জিনিস, এক একটা ছোট ছোট ওয়ার্ড তোমাদের ভালো করে বুঝতে হবে। আর না বুঝলেই কোথাও যদি খাপ থেকে যায় বা কোনো জায়গা যদি ঝাপসা থেকে যায়, তাহলে তোমাদের কোয়েশ্চেন সলভ করতে অসুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো বংশগতি মানে হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা আমাদের শরীরে হোক, সে মানুষ হোক বা যে কোনো ধরনের প্রাণী হোক, সেটা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে, তারপরের প্রজন্মে এরকম করে চলতেই থাকে। মানে ধরো, আমি যদি একটা বৈশিষ্ট্যের কথা বলি, যেমন ধরো আমার বাবা যদি খুব লম্বা হয়, তেমনি সেই হিসেব মতো আমিও খুব লম্বা হব, আমার পরের জেনারেশন যে আসবে সেও লম্বা হবে, তারপরের জেনারেশন সেও লম্বা হবে। মানে আমার বাবার মধ্যে লম্বা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা ছিল, সেই বৈশিষ্ট্যটা তারপরের প্রজন্ম এরম করে এক একটা প্রজন্মের মধ্যে চলতেই থাকছে। তা এই বৈশিষ্ট্যগুলো কন্ট্রোল কে করে? তোমরা চ্যাপ্টার নাম্বার 2, যেটা জীবনের প্রবাহমানতা, আগে যদি পড়ে থাকো তাহলে তোমরা দেখবে যে ওইখানে জিন বলে একটা ওয়ার্ড রয়েছে। সেই জিন যে জিনিসটা, ওই জিনিসটা কন্ট্রোল করে যে কোন বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাবে আর কোনটা যাবে না। যেমন আমি যদি বলি আমি সাইকেল চালাতে পারি, তাহলে কি আমার পরের জেনারেশন সাইকেল চালাতে পারবে? পারবে না। কারণ ওটা হচ্ছে আমাদের জন্মানোর পরে শেখা বৈশিষ্ট্য। কিন্তু এমন যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা জন্ম থেকেই আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেইগুলো কি হবে না, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে চলে যাবে। তো এখন আমি কি বললাম যে জিন নামক যে জিনিসটা, ওই জিনিসটা কি করে না, সমস্ত বৈশিষ্ট্যগুলোকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যেতে সাহায্য করে। এখন কোয়েশ্চেন হচ্ছে জিনটা কি। তার আগে আমাদের ডিএনএ সম্বন্ধে কিছু জানতে হবে। ডিএনএ কি জিনিস? ডিএনএ হচ্ছে আমাদের ইউক্যারিওটিক যত জীব রয়েছে, সব জীবেরই বংশগত পদার্থ। বা বংশগত পদার্থ কি? বংশগত পদার্থ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। আমি যদি ধরি এটা নিউক্লিয়াস হয়, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ ক্রোমাটিন জালিকা রূপে থাকে, এরকম একদম সূত্রাকারের মতো পেঁচানো পেঁচানো থাকতে পারে। এটা যদি আমি ধরি, এটা নিউক্লিওলাস যদি হয়, তাহলে এই যে সূত্রাকার গঠন, এটা হচ্ছে কি না, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকাও একে বলা হয়। যখন কোষ বিভাজন হয়, তখন এই কোষ বিভাজনের সময় কি হয়, এই যে ক্রোমাটিন জালিকাগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে কি তৈরি করে না, ডিএনএ তৈরি করে। এবার ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএ স্ট্রাকচার কিরকম দেখিয়েছিলেন? উনি স্ট্রাকচার দেখেছিলেন এরকম, যে এই দুখানা স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে জয়েন হয়ে কি হবে না, একটা ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার তৈরি করবে। তাই ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা তৈরি হয় কিভাবে না, তৈরি হয় হচ্ছে, আমরা জানি যে একটা ডিএনএ স্ট্র্যান্ড, আমরা যদি ধরি এই একটা যদি ডিএনএ স্ট্র্যান্ড হয়, তাহলে এই ডিএনএ স্ট্র্যান্ড কি নিয়ে তৈরি? আমরা নাম শুনেছি যে নিউক্লিওটাইড হচ্ছে কি না, এই যে আমাদের ডিএনএ তার একক। তাহলে এই নিউক্লিওটাইডটা তৈরি কি দিয়ে? এই নিউক্লিওটাইডটা তৈরি হচ্ছে আমাদের শর্করা থাকে, প্লাস কি থাকে, নাইট্রোজেন বেস থাকে, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার যাই বলি। আর কি থাকে? ফসফেট গ্রুপ থাকে। কিভাবে থাকে না, এই যে শর্করাটা 5টা কার্বন বিশিষ্ট হয়, পেন্টোজ শর্করা, যার এই যে আমরা যদি এরকম করে নামকরণ করি যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 মেম্বার রিং। তাহলে এইখানে কি থাকবে? একটা CH2OH থাকবে। আর এখানে একটা কি থাকবে? এইখানে OH
এইচ এমনি থাকার কথা, কিন্তু এই ডিএনএর ক্ষেত্রে কি হয় না, এই 2' কার্বনে 2 নম্বর কার্বনে যে ওএইচটা থাকার কথা সেই ওএইচ এর জায়গায় এইচ থাকে, থাকলো এইচ। আর এই যে 5 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনের সঙ্গে কে যুক্ত থাকে না, এর সঙ্গে যুক্ত থাকে হচ্ছে এই ফসফেট গ্রুপটা। কে? এই ফসফেট গ্রুপটা কি থাকে, জয়েন থাকে। কোন বন্ধনীর মাধ্যমে? ফসফো এস্টার বন্ধনীর সাহায্যে এই ফসফেট গ্রুপটা 5 নম্বর কার্বনের সঙ্গে জয়েন হয়ে যায়। আর এই যে 3 নম্বর কার্বন, এই 3 নম্বর কার্বনের ওইচটা সরে গিয়ে কি ঢুকে যায় না, এর মধ্যে নাইট্রোজেন বেসটা ঢুকে যায়। এই যে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস যেটা বলছি, এইটা এইখানে ঢুকে যায়। তারপর কি হয়, এমনি যে স্ট্রাকচারটা তৈরি হলো, একটা নিউক্লিওটাইড যে স্ট্রাকচার তৈরি হলো, এরকম করে পরপর অনেকগুলো নিউক্লিওটাইড স্ট্রাকচার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে না, একটা ডিএনএ চেন তৈরি করে, যেটা আমি এই জিনিসটা আঁকলাম। তাহলে এই যে নিউক্লিওটাইড যে চেনগুলো পরস্পর তৈরি হচ্ছে, তার বাইরের দিকে কি থাকে, একটা করে বাইরের দিকে কি থাকে না, এই নাইট্রোজেন যে ক্ষারগুলো থাকে, এটাকে NU দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। নাইট্রোজেন যে ক্ষারগুলো থাকে সেগুলো কি হয় না, বেরিয়ে থাকে। আর প্রত্যেকটা নিউক্লিওটাইডে নাইট্রোজেন ক্ষারগুলো আলাদা আলাদা হয়। আমরা কি জানি যে নাইট্রোজেন ক্ষার কি কি হতে পারে, 2 রকম হয় সাধারণত, পিউরিন হয় আর একটা কি হয়, পিরিমিডিন হয়। এই পিউরিন আবার কি রকম, 2 রকম, একটা হচ্ছে কি যেটা অ্যাডেনিন, যাকে আমরা A দিয়ে লিখি, আর একটা হচ্ছে কি গুয়ানিন, যেটাকে আমরা G দিয়ে লিখি। আর একটা কি, পিরিমিডিন গুলো কি হয়, একটা হয় থাইমিন, যেটাকে আমরা T দিয়ে লিখি, আর একটা হয় হচ্ছে সাইটোসিন, যেটাকে আমরা কি করি না, C দিয়ে লিখি। তাহলে আমি যদি কল্পনা করি এই যে চেনটা, এই চেনের মধ্যে এটা হচ্ছে কি সুগার মলিকিউল বা শর্করা মলিকিউল, যেটা এইগুলো পরস্পরের সঙ্গে জয়েন হয়ে রয়েছে। আর আমি ফার্স্টেরটা ভাবলাম এ, যে নাইট্রোজেন বেস প্রথম সুগারের সঙ্গে বা প্রথম নিউক্লিওটাইডের সঙ্গে কে জয়েন হয়ে রয়েছে না, এ নামক বা অ্যাডেনিন যে নাইট্রোজেন বেসটা সে জয়েন হয়ে রয়েছে। দ্বিতীয়টার সঙ্গে কে জয়েন হয়ে রয়েছে, টি জয়েন হয়ে রয়েছে। তৃতীয়টার সঙ্গে কে জয়েন হয়েছে, জি জয়েন হয়ে রয়েছে। আর চতুর্থটার সঙ্গে কে জয়েন হয়ে রয়েছে না, সি জয়েন হয়ে রয়েছে। তাহলে আমি ধরলাম যে এই চারখানার জন্যই আলাদা আলাদা চারখানা নাইট্রোজেন বেস জয়েন হয়ে রয়েছে। তাহলে এই নাইট্রোজেন বেসগুলো কি করবে না, যখন কোনো এই যে পার্টিকুলার যে 4টে নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেসগুলোই কি করে, কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে। এখন যদি আমি এই টি এর জায়গায় আরেকটা সি লাগিয়ে দিতাম, তাহলে কি হতো যে না, এই ATGC যে স্ট্রাকচারটা আগে এঁকেছিলাম, ওই স্ট্রাকচারটা যে বিশেষ বৈশিষ্ট্যটাকে কন্ট্রোল করছিল, এই ACGC যে স্ট্রাকচারটা ঠিক তার অন্য একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে। তাহলে বোঝা গেল কি বৈশিষ্ট্যগুলো কিভাবে একটা ইয়ে থেকে অন্য প্রজন্মে যায়। তার জন্য সম্পূর্ণ কে দায়ী না, এই যে একটা পার্টিকুলার সেগমেন্ট যেটা হচ্ছে ডিএনএর মধ্যেই অবস্থিত, সেটাই কন্ট্রোল করে। আর এই যে পার্টিকুলার সেগমেন্ট, এই পার্টিকুলার সেগমেন্টটাকেই বলা হয় কি না, জিন। তাহলে আমরা কি বুঝলাম যে জিন হলো এমন একটা ডিএনএর অংশ যেটা কি করে না, সমস্ত রকম আমাদের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। তাহলে আমাদের এই যে বংশগতি বোঝার জন্য আমাদের বেশ কিছু ওয়ার্ড বুঝতে হবে। তো এই ওয়ার্ডগুলো কি এক এক করে বলছি। ফার্স্ট আমরা যদি আসি তাহলে আমরা বলবো যে হোমোলোগাস ক্রোমোজোম কি। এই আবার হোমোলোগাস ক্রোমোজোমটা কি জিনিস, হোমোলোগাস ক্রোমোজোমটা আবার কি জিনিস। এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমে হোমো মানে একই, হোমো মানে কি একই। তাহলে আমি যদি দুখানা ক্রোমোজোম আঁকি এমনি করে,
দুখানা যদি আমি ক্রোমোজোম আঁকি, আর প্রথমটাতে আমি যদি এইখানে একটা জিন এ থাকে, এইখানে একটা জিন বি থাকে, এইখানে একটা জিন যদি সি থাকে, তাহলে এই সেম যে জিনগুলো, এই সেম জিনগুলো এইটাতেও সেম জায়গাতেই অবস্থান করবে। কোথায় অবস্থান করবে না, দুখানা ক্রোমোজোমে যে জিনগুলো রয়েছে সেগুলো কি হবে না একই জায়গায় অবস্থান করবে। এবার এবার যখন এই যে আমি বললাম, এবার এটা হয়ে গেল কি না দুটোর ক্ষেত্রে সেমই জিনিস রয়েছে। এবার যদি আমি ভাবি যে দুইখানা যে ক্রোমোজোম রয়েছে, তার একটাতে তো এ স্মল বি স্মল সি এরকম রয়েছে, কিন্তু অন্যটাতে যদি এরকম ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি থাকে, এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কি বোঝাচ্ছে না, এই যে স্মল এ স্মল বি স্মল সি যে জিনগুলোকে বোঝাচ্ছে তার ঠিক উল্টো বৈশিষ্ট্য বহনকারী জিনগুলোকে কে বোঝাচ্ছে না, এই এ ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি। তাহলে আমাদের কাছে কি হলো, দুটো সিচুয়েশন তৈরি হলো যেখানে দুটো ক্রোমোজোমের ওপর যে জিনগুলো থাকে সেগুলো কি হয় না পরস্পর যদি সেমই হয়। আর আরেকটা কেস কি দেখলাম, আরেকটা কেসে হচ্ছে দুইখানা যে ক্রোমোজোম, এই দুইখানা ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে না এই যে জিনগুলো থাকছে সেগুলো অপোজিট থাকছে। তাহলে আমি এই প্রথমটাকে কি দেখলাম, প্রথমটাতে দুইখানা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে সেগুলো কি না সেম জিন। তাহলে একে আমি কি বলবো, একে আমি বলবো যে হচ্ছে হোমোজাইগাস। আর এক্ষেত্রে কি রয়েছে, উল্টোগুলো রয়েছে, তাহলে একে কি আমরা বলতে পারি যে হেটেরোজাইগাস। বলতে পারি এই যে হেটেরোজাইগাস। কেন হেটেরোজাইগাস বললাম, কারণ এইখানে প্রথম ক্রোমোজোমটায় যে জিনগুলো রয়েছে সেই জিনগুলো দ্বিতীয় ক্রোমোজোমটায় ঠিক তার উল্টো জিনিসগুলো রয়েছে। আর এই প্রথম ক্ষেত্রে হোমোজাইগাসের ক্ষেত্রে কি রয়েছে না সেম জিনিসগুলোই রয়েছে, তাই জন্য একে হোমোজাইগাস আর এখানে হেটেরোজাইগাস একে বলা হচ্ছে। তাহলে আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসবে যে এই যে পার্টিকুলার জায়গায় মানে ক্রোমোজোমের যে পার্টিকুলার জায়গায় এই জিনগুলো বসে রয়েছে, এই জায়গাগুলোর কি কোনো নাম আছে? হ্যাঁ আছে। তাহলে এই জায়গাগুলোকে আমরা কি বলবো, এই জায়গাগুলোকে আমরা বলবো হচ্ছে কি না লোকাস। কি বলবো, লোকাস বলবো। আর এই যে স্মল এ আর ক্যাপিটাল এ এরা কি করছে না একটাই বৈশিষ্ট্যের উল্টো জিনিসগুলো নিয়ে রাখছে। আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি যে ধরো একটা এই যে স্মল এ যে বৈশিষ্ট্যটা, এই স্মল এ যে জিনটা, এই জিনটা লম্বা হওয়ার বৈশিষ্ট্যকে বহন করছে। তাহলে এই যে ক্যাপিটাল এ যে জিনটা তাহলে লম্বা হওয়ার বিপরীত মানে লম্বা হতে বাধা দেয় এমন বৈশিষ্ট্যটাকে বহন করছে। তাহলে এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল এর থেকে কি উল্টো কাজ করছে। তাহলে আমি স্মল এ আর ক্যাপিটাল এ কে কি বলবো, স্মল এ আর ক্যাপিটাল এ কে কি বলবো না পরস্পরের অ্যালিল। কি বলবো, পরস্পরের অ্যালিল। এরা কোথায় অবস্থান করবে, এরা অবস্থান করবে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমে। হোমোলোগাস ক্রোমোজোমে। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম। ফার্স্ট কি শিখলাম আমরা, হোমোলোগাস ক্রোমোজোম কি, ফার্স্ট আমরা হোমোলোগাস ক্রোমোজোম কি শিখলাম। দ্বিতীয় কি শিখলাম আমরা, দ্বিতীয় শিখলাম হচ্ছে লোকাস কি। তৃতীয় আমরা কি শিখলাম, তৃতীয় শিখলাম হচ্ছে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। আর চতুর্থ কি শিখলাম, অ্যালিল।
তাহলে তোমাদের যদি এইটুকু লেখার দরকার থাকে একবার সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট বা পজ করে লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে এই সমস্ত জিনিসপত্রের আমি কি করলাম, আমি শিখলাম যে হোমোলোগাস ক্রোমোজোম কি হয়, লোকাস কি হয়, জিন কি হয়, তারপরে হচ্ছে আমাদের হেটেরোজাইগাস হোমোজাইগাস জীব কি হয়, এই সমস্ত কিছুই দেখলাম। এবার আমি কিছু কিছু উদাহরণ দেব যেগুলো হচ্ছে এর সঙ্গে একদম যুক্ত। যেমন হচ্ছে আমরা যদি বলি 1 নম্বর কি না, জীব রোল করতে পারার ক্ষমতা। রোল করতে পারার ক্ষমতা, এই জীব রোল করতে পারার ক্ষমতা কি মানে আমরা যে আমাদের জীবটা সেটাকে রোল করতে পারি কিরম করে, এমনি। তা আমরা যদি আমাদের এই জীবটাকে রোল করতে পারি সেটা হচ্ছে এক ধরনের বৈশিষ্ট্য। আবার কি এমন কিছু ব্যক্তিও রয়েছে যারা এই জিনিসটা করতে পারে না, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি বলবো যে এমন একটা পার্টিকুলার বৈশিষ্ট্য যে এই জিন বা জীব যে রোল করতে পারার ক্ষমতা সেটাকে কি করে, কন্ট্রোল করে। সেটা হয়তো কারোর শরীরে উপস্থিত আছে, আবার হয়তো কারোর শরীরে উপস্থিত নেই। তাহলে আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আমাদের কানের লতি, মুখমণ্ডলের সঙ্গে সাথে যুক্ত থাকা। কিছু কিছু মানুষের থাকে যেমনি এই কানের যে লতি হয়, এই কানের লতিটা কি হয় না মুখমণ্ডলের সঙ্গে লেগে থাকে। আবার এমন কিছু ব্যক্তি বা মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে কি হয় যে এই কানের লতিটা মুখমণ্ডলের সঙ্গে একদম লেগে না থেকে মুখমণ্ডল থেকে কিছুটা আলাদা থাকে। আচ্ছা, এই দুটো হলো তাহলে আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়লাম সেই জিনিসগুলোর কি না উদাহরণ। এবার আমরা আসবো যে বংশগতিটা হয় কিভাবে, আসলে বংশগতিটা কী জিনিস, কিভাবে হয়। আমাদের শরীরে যত রকম বৈশিষ্ট্য হোক বা যা হয়ে যাক, এই সমস্ত কিছুই কোনো না কোনোভাবে প্রোটিনের সঙ্গে যুক্ত। আমাদের শরীরে কোন প্রোটিন তৈরি হচ্ছে, কোনটা তৈরি হচ্ছে না, তার উপর বেস করে আমাদের শরীরে কি হয় যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় আর কি। তা এই জিনিসটা হয় কি করে, আমি কিছুক্ষণ আগে কি বললাম যে বংশগতি বা বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে ট্রান্সফার হয়, সেগুলো কার মাধ্যমে হয় না জিনের মাধ্যমে হয়। আর জিন হলো ডিএনএ একটা স্পেশাল খণ্ড বা সেগমেন্ট, যেটার মধ্যে কি হয় একটা স্পেসিফিক সিকোয়েন্স বা অর্ডার থাকে কার না নাইট্রোজেন বেসের। আমি ধরলাম প্রথম যে সিকোয়েন্স তার মধ্যে এ রয়েছে, তারপরটা টি আছে, তারপরটা টি আছে, তারপরটা জি আছে, তারপরটা সি আছে, তারপরটা সি এ রয়েছে। আচ্ছা, তা এই যে জিনিসটা আমি কি বললাম, এই একটা হচ্ছে পার্টিকুলার জিন, এই ছখানা যে নাইট্রোজেন বেস বা নিউক্লিওটাইড সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কি একটা জিন যে কী করছে না একটা বিশেষ বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তাও বহিঃপ্রকাশটা ঘটাবে কি করে, আমি জানি যে এটা একটা ডিএনএর সিকোয়েন্স। আর ডিএনএ কি হয়, ডবল স্ট্র্যান্ড হয়। তাহলে এটা যদি একটা স্ট্র্যান্ড হয়, আরেকটা স্ট্র্যান্ড নিশ্চয়ই উপরের দিকে থাকবে, উল্টো দিকে। আর আমরা কি জানি যে এ সবসময় কার সাথে জয়েন হয় না টি এর সঙ্গে জয়েন হয়, কটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে না দুখানা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। টি কার সাথে জয়েন হয় না এর সঙ্গে জয়েন হয় কটা না দুটোর মাধ্যমে। আবার সেম টি এর সঙ্গে জয়েন হবে দুটো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। জি কার সাথে জয়েন হবে সি এর সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। সি কার সাথে জয়েন হবে জি এর সাথে 3টে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। সেমভাবে আবার সি কার সাথে জয়েন হবে জি এর সঙ্গে বা 3টে হাইড্রোজেন বন্ধনে। এবার আমি যদি একটা জিনিস দেখি, এটা হচ্ছে একটা কি ডিএনএ স্ট্রাকচার। এটা কি না একটা ডিএনএ স্ট্রাকচার। আর এটা কি দুই সাইড থেকে বন্ধ, এই সাইডেও অন্য জিনিসগুলো রয়েছে, অন্য সিকোয়েন্স আছে, এই সাইডেও আছে। তা এইটা কি দুই সাইড থেকে বন্ধ, তা এটা কি কোনো রকম কোনো কিছুর বহিঃপ্রকাশ ঘটাতে পারবে না। কারণ এইখানে এ টি এর সঙ্গে জয়েন হয়ে রয়েছে হাইড্রোজেন মাধ্যমে, সি একে অপরের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের সাহায্যে কি হয়ে রয়েছে জয়েন হয়ে রয়েছে। তাহলে একে কি করতে হবে, আরএনএতে ট্রান্সফার হতে হবে।
কিসে ট্রান্সফার হতে হবে? আরএনএতে ট্রান্সফার হতে হবে। আরএনএতে কী হয়, যেই যেই জায়গায় টি থাকে, টি বা থাইমিন থাকে, সেই সমস্ত জায়গায় কি চলে আসে না ইউরাসিল চলে আসে। কে চলে আসে না ইউরাসিল চলে আসে। তাহলে আমি যদি এইখানে 6টা সিকোয়েন্সই আঁকি, 1 2 3 4 5 6, তাহলে এই 6টা সিকোয়েন্সে কি হবে, এ যেমনি ছিল থেকে যাবে, টি এর জায়গায় ইউ চলে আসবে, টি এর জায়গায় ইউ চলে আসবে, জি থাকবে, সি যেমনি ছিল থেকে গেল সবাই। কিন্তু যখন এই আরএনএ তৈরি হলো তখন একটা চেঞ্জ হলো কি না, এই ডিএনএ যেমন 2খানা স্ট্র্যান্ড ছিল, তেমনি আরএনএর কটা স্ট্র্যান্ড হলো? একটা স্ট্র্যান্ড হলো। তাহলে এ কি খুলে গেল এই স্ট্র্যান্ডটা? হ্যাঁ, খুলে গেল। তাহলে এই খুলে গেলে কি বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে পারবে। তাহলে এইখানে যে আরএনএটা তৈরি হলো, এখান থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এই প্রোটিন তৈরির মাধ্যমে কি হবে না, বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটবে। বৈশিষ্ট্যের কি হবে? বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে বোঝা গেল যে কিভাবে কোনো বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাবে না। ফার্স্টে ডিএনএ থাকবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, তারপরে কি হবে, ওই যে সেম বৈশিষ্ট্যটা, ওই পার্টিকুলার জীবের মধ্যে বহিঃপ্রকাশ পাবে। তাহলে এইটা হলো আমাদের কিভাবে বংশগতি চলে। এবার আমি যদি বলি যে এইখানে আমরা সবাই একটা ওয়ার্ড শুনেছি যে না, মিউটেশন কী জিনিস। মিউটেশন হচ্ছে আমাদের এই যে ডিএনএর মধ্যে যে স্ট্রাকচারটা বা সিকোয়েন্সটা রয়েছে, এ টি টি জি সি সি, এই যে স্ট্রাকচারটা রয়েছে বা সিকোয়েন্সটা রয়েছে, এই সিকোয়েন্সের যে কোনো একটা জায়গায় যদি একটা ছোট চেঞ্জ হয়ে যায়, আমি ধরলাম এই যে সিটা ছিল, এই সি এর জায়গায় টি চলে এলো, তাহলে কি এই টিটা জি এর সঙ্গে 3খানা হাইড্রোজেন বন্ড বানাতে পারবে না। তাহলে ওকে কি করতে হবে, এইখানে জি সরে গিয়ে একটা এ আসতে হবে বা অ্যাডেনিন আসতে হবে, আর এখানে 3খানা হাইড্রোজেন বন্ড ভেঙে গিয়ে কি হবে না, 2খানা হাইড্রোজেন বন্ড তৈরি হতে হবে। তাহলে এই যে এ টি টি জি সি সি আগে যেটা এঁকেছিলাম, ওই সিকোয়েন্সটা যে পার্টিকুলার বৈশিষ্ট্যকে বোঝাচ্ছিল, তাহলে এই যে চেঞ্জ হয়ে যাওয়া সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা কি ওই পুরনো বৈশিষ্ট্যটাকে বোঝাতে পারবে না। তাহলে ওইখানে কি কোনো একটা পার্টিকুলার চেঞ্জের জন্য বৈশিষ্ট্যটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যেতে পারে? হ্যাঁ, পারে। এই যে বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে গেল, এই ঘটনাটাকে কি বলে না, মিউটেশন। তাহলে মিউটেশন জিনিসটা আসলে কি? তাহলে মিউটেশন জিনিসটা কি? মিউটেশন হচ্ছে ডিএনএ সিকোয়েন্সে ঘটা অপরিবর্তনযোগ্য চেঞ্জ, যা কি করে না, যা এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে যেতে পারে। বোঝা গেল? তাহলে এইটুকু হচ্ছে আমাদের বংশগতির একদম বেসিক ধারণা। এরপরে আসছি আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা নিয়ে। তো পরীক্ষা নিরীক্ষায় ফার্স্টে কে আসে না, একটা তার জন্য আমাকে গল্প বলতে হবে। সেই গল্পটা কি, এটা মুছে নিই, তারপরে বলছি। গল্পটা হচ্ছে অস্ট্রিয়ায় গ্রেগর ইয়োহান মেন্ডেল নামক একজন ধর্মযাজক ছিলেন। তিনি তার ডেলি লাইফ থেকে একদম বোর হয়ে গেছিলেন, যার জন্য তিনি ভাবলেন যে কিছু একটা হাটকে করতে হবে। তা উনি কি করলেন, যা ওনার আশেপাশে যত রকম প্রাণী বা উদ্ভিদ ছিল সেইগুলোকে পর্যবেক্ষণ করা স্টার্ট করলেন। তা এই যে উনি পর্যবেক্ষণ করে উনি কী পেলেন, যে না দেখলেন না, একখানা যে জীব, ধরো আমি একটা বিড়ালের কথা বলি, সে বিড়ালটা যদি কালার সাদা হয়, তাহলে ওর একটা চান্স থাকছে যে ওর যে বাচ্চা কাচ্চাগুলো হবে,
তার গায়ের রঙ একটা সাদা হওয়ার চান্স থাকে। তা মেন্ডেল কী করলেন, বিভিন্ন ধরনের জীব আর প্রাণীদের মধ্যে, উদ্ভিদও হতে পারে, সে যে কোনো ধরনের প্রাণীও হতে পারে, তাদের মধ্যে কি করলেন, বিভিন্ন প্রজন্মগুলোকে তিনি অবজার্ভ করলেন। তো অবজার্ভ করে তিনি কি বুঝতে পারলেন না, তিনি বুঝতে পারলেন যে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কি হচ্ছে না চলে যাচ্ছে। তো ওটা কীরকম প্যাটার্নে, কীরকম সিকোয়েন্সে কাজকর্ম হচ্ছে, সেই জিনিসগুলো ওনার কি হলো না, উনি ইচ্ছা হলো যে আমি আবিষ্কার করবো এই সমস্ত জিনিস। তা উনি ভাবলেন যে চলো কুছ তুফানি কিয়া যায়। তা উনি কি করলেন না, উনি একটা মটর গাছকে নিলেন ওনার বাগানে যে তৈরি হয়েছিল। এবার উনি ভাবলেন, উনি একদম বাইরে থেকে দেখলেন যে বাইরে থেকে যে আমি কী বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি। উনি বাইরে থেকে দেখতে পেলেন যে গাছটা লম্বা, এছাড়াও আরও অনেক কিছু বৈশিষ্ট্য তিনি দেখতে পেলেন, সেইগুলো আমি পরে বলছি। গাছটা ফার্স্টে উনি লম্বা দেখতে পেলেন। তা উনি বললেন যে আমি যদি একটা লম্বা গাছ নিই আর একটা যদি ছোটো গাছ নিই, মানে নাটা গাছ নিই যার হাইটটা লম্বাটার থেকে একটুখানি শর্ট, এই দুটো গাছের মধ্যে আমি যদি পরাগযোগ ঘটাই বা তাদের মধ্যে যদি মিলন ঘটাই, তাহলে তার ফলে যে গাছটা আবার তৈরি হবে তার মধ্যে কি সেম বৈশিষ্ট্য প্রকাশ পাবে। টেস্টটা করলেন, মানে হচ্ছে যেমনি লম্বা গাছটার সাথে যে নাটা বা ছোটো গাছটার ছিল, তার পরাগযোগের ফলে যে অন্য একটা প্রজন্ম তৈরি করলেন, ওই প্রজন্মের মধ্যে উনি দেখলেন যে না, পরের প্রজন্মের যে গাছগুলো তৈরি হলো সেই গাছগুলো কি না হাইটে লম্বা হলো। তখন উনি সিদ্ধান্তে আসলেন যে এমন কিছু জিন রয়েছে যেগুলো কি করছে না গাছটাকে লম্বা হতে সাহায্য করছে, আর এমন কিছু জিন রয়েছে যেগুলো গাছটাকে ওই আগের প্রজন্মে ছোট থাকতে সাহায্য করছে। তখন উনি দুখানা ওয়ার্ড বললেন, একটা হচ্ছে প্রকট জিন আর একটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন। এবার কথা হচ্ছে এই প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন জিনিসটা কি। আচ্ছা, তার আগে বলে রাখি যে মেন্ডেল এই ধরনের যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে যে সিদ্ধান্তে পৌঁছালেন তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে মেন্ডেলবাদ। কি বলা হয় না মেন্ডেলবাদ। কত সালে কাজকর্ম করেছিলেন, 1866 সালে এই নিয়ে কাজ করেছিলেন। তা উনি কি দেখলেন, উনি কি করলেন না একটা লম্বা গাছ নিলেন, লম্বা মটর গাছ নিলেন, তার সঙ্গে কি করলেন একটা বেটে মটর গাছ নিলেন। এটা বেটে মটর গাছ নিলেন। তাদের মধ্যে মিলন করানোর পর তিনি কি দেখলেন না, তিনি দেখলেন যে অপত্য জনু, এটা কি হবে, এটা হচ্ছে পৈতৃক জনু বা প্যারেন্টাল জেনারেশন। আর তারপরে যে F1 জনু বা প্রথম যে অপত্য জনুটা তৈরি হলো, সেইখানে উনি কি দেখলেন যে সব গাছ লম্বা, সব গাছ লম্বা। তখন উনি সিদ্ধান্তে কি পৌঁছালেন না, তিনি সিদ্ধান্তে পৌঁছালেন যে এই গাছ দুটোর মধ্যে বা প্যারেন্টাল জেনারেশনের এই গাছগুলোর মধ্যে এমন কিছু জিন রয়েছে যা কি করছে না গাছটাকে লম্বা হতে সাহায্য করছে, আবার এমন কিছু জিন রয়েছে যা গাছটার হাইট কম থাকতে বাধ্য করছে। কিন্তু দুটো জিনের মধ্যে একটা হচ্ছে বেশি শক্তিশালী, যে কি করছে না অন্য যে দুর্বল যে জিনটা রয়েছে সেই দুর্বল জিনটাকে বহিঃপ্রকাশ ঘটাতে বাধা দিচ্ছে। তো যেই জিনটা বেশি শক্তিশালী, মানে এখান থেকে কি বোঝা গেল যে লম্বা হওয়ার যে জিনটা, ওই জিনটা এই বেটে হওয়ার জিনটাকে দাবিয়ে দিচ্ছে, তার জন্য কি হচ্ছে সব গাছ লম্বা হচ্ছে। তাহলে উনি সিদ্ধান্তে কি পৌঁছালেন না লম্বা হওয়ার যে জিনটা সে কার উপর প্রকট না এই বেটে হওয়ার জিনটার উপর প্রকট। তাহলে উনি কি বললেন, তাহলে উনি এই লম্বা হওয়ার জন্য কোন জিনকে দায়ী করলেন, উনি ধরে নিলেন যে ক্যাপিটাল টি নামক একটা জিন এই লম্বা হওয়ার পিছনে দায়ী, আর স্মল টি নামক একটা জিন বেটে হওয়ার জন্য দায়ী। তাহলে উনি ধরে নিলেন যে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বা ডমিনেন্ট, আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন
বা কি না রেসেসিভ। তাহলে কখনো যদি আমরা প্রকট আর প্রচ্ছন্ন জিনের মধ্যে ক্রস করাই তাহলে অবশ্যই এই ডমিনেন্ট বা প্রকট জিনটাই বহিঃপ্রকাশ হবে। তাহলে লম্বা গাছের জন্য কোন জিনটা ছিল? ক্যাপিটাল টি ছিল। বেটে গাছের জন্য কে ছিল? স্মল টি ছিল। এবার উনি ধরে নিলেন যে এই লম্বা যে মটর গাছটা, এই লম্বা মটর গাছটা একদম বিশুদ্ধ মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ। তাহলে বিশুদ্ধ লম্বা যদি হয়, বিশুদ্ধ লম্বা মটর গাছ যদি হয়, মটর গাছ যদি হয় তাহলে ওটা কি হতে হবে? হোমোজাইগাস। এবার হোমোজাইগাস জিনিস কি? হোমোজাইগাস জিনিস মানে হচ্ছে ওর মধ্যে যে জিনটা রয়েছে সেম জিনের আরেকটা কপি ওই যে জীবটা তার মধ্যে অবস্থান করবে। তার মানে এই লম্বা যে মটর গাছটা, এই লম্বা মটর গাছের মধ্যে যদি ক্যাপিটাল টি জিন থাকে তাহলে স্মল টি থাকার কোনো চান্স নেই, একমাত্র দুখানা ক্যাপিটাল টি ওর মধ্যে থাকতে পারবে। মানে যদি একটা ক্যাপিটাল টি থাকে তাহলে আরেকটা ক্যাপিটাল টি ই থাকবে, স্মল টি থাকার কোনো চান্স নেই। আবার এই বেটে গাছটা, বেটে মটর গাছটাকে যদি উনি ধরেন তাহলে ওর ক্ষেত্রে কি ধরলেন না দুটো স্মল টি থাকবে, ক্যাপিটাল টি একটাও থাকবে না। কারণ কি না এও বিশুদ্ধ বেটে গাছ। তাহলে আমরা কি ক্রস করতে জানি, কিভাবে ক্রস করা হয়, কিভাবে টেবিল বানানো হয়, সমস্ত কিছু দেখছি। লম্বা হওয়ার জন্য কি বলেছেন? লম্বা যে গাছটা তার জিন কি? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এবার এখানে একটা কথা বলে রাখি, গাছটা কেমনি দেখতে? না লম্বা। এটা হচ্ছে গাছটার কি? ফিনোটাইপ। কি না ফিনোটাইপ। আর এই যে ক্যাপিটাল টি এটা কি না জিনোটাইপ। কি না জিনোটাইপ। তাহলে উনি লম্বা গাছটার কি জিনোটাইপ পেয়েছিলেন? ক্যাপিটাল টি। আর বেটে গাছটার কি জিনোটাইপ পেয়েছেন? বেটে গাছটার কি জিনোটাইপ পেয়েছেন? স্মল টি। তাহলে এর মধ্যে আমরা কিভাবে ক্রস বানাবো? আমরা জানি যে একটা টেবিল বানাতে হয়, কিভাবে বানায় না এরকম করে দুটো দাগ টানতে হয়, দাগ টানার পর যে কটা জিন আছে পাশাপাশি লিখতে হয়, লিখলাম যে কোনো একটা, হয় আমি এই ক্যাপিটাল টিটাকে এদিকেও লিখতে পারি এদিকেও লিখতে পারি, যেখানে ইচ্ছা লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে তারপরে কি করব, দুখানা এই যে জিন আঁকলাম এই দুখানা জিনকে একটা লাইনের মাধ্যমে আলাদা করে দেবো। তার সেম কাজটা আমি এই স্মল টির ক্ষেত্রেও করব। তাহলে দুখানা স্মল টি আমি লিখে নিলাম, মাঝখান থেকে কি করব না একটা দাগ কেটে নেবো। তাহলে আমার কটা ঘর হয়ে গেলো? 1 2 3 4টে ঘর হয়ে গেল। তাই এই 4টে ঘরে 4টে কম্বিনেশান হওয়ার সম্ভাবনা থাকবে। এবার কোয়েশ্চেন হচ্ছে এই কম্বিনেশানগুলো আমি বানাবো কি করে? আমার বানানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আমি এই যে ওপরে যে জিনগুলো রয়েছে তার একটা জিন নেব, আর বাঁদিকে যে জিনটা রয়েছে তার একটা জিন নেব, নিয়ে প্রথম ঘর ফিল আপ করবো। কী দাঁড়ালো? প্রথমটা থেকে আমি কী নিলাম? ক্যাপিটাল টি নিলাম, এখান থেকে কী নিলাম? স্মল টি নিলাম। তাহলে এখানে কী দাঁড়ালো? ক্যাপিটাল টি স্মল টি দাঁড়ালো। সেম কাজটা আমি এর ক্ষেত্রে করব। এই ক্ষেত্রে কি দেখছি? এর ক্ষেত্রে ক্যাপিটাল টি আছে, এই ক্ষেত্রে স্মল টি আছে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি করলাম, হলো। এবার এর ক্ষেত্রে কি করব? ক্যাপিটাল টি নেব এখান থেকে, আর এখান থেকে কী নেব? স্মল টি নেব। তাহলে এটাও কী হবে? ক্যাপিটাল টি স্মল টি হবে। এটার ক্ষেত্রেও সেমভাবে ক্যাপিটাল টি স্মল টি হবে। এবার এখানে কি বলা হয়েছিল? এখানে ক্যাপিটাল টি কি প্রকট আর স্মল টি কি প্রচ্ছন্ন। ক্যাপিটাল টি প্রকট আর স্মল টি যদি প্রচ্ছন্ন হয় তাহলে বহিঃপ্রকাশ কে পাবে? না ক্যাপিটাল টি বহিঃপ্রকাশ পাবে। তাহলে আমি এখান থেকে F1 জনুতে যে জিনোটাইপটা পেলাম সেটা কি? ক্যাপিটাল টি স্মল টি। এটার ফিনোটাইপ বা এর বাহ্যিক বৈশিষ্ট্য কেমন হবে? বাহ্যিক বৈশিষ্ট্য হবে না লম্বা, কারণ না কি এই যে ক্যাপিটাল টি যে জিনটা সেই জিনটা হচ্ছে একটা প্রকট জিন। বোঝা গেল? আচ্ছা, তাহলে
আমি তো দেখে নিলাম যে এটা একদম একটা লম্বা গাছ হলো। এবার এখানে কি আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে, তাহলে একে কি আমি হোমোজাইগাস বলবো না হেটেরোজাইগাস বলবো? তাহলে এখানে যেহেতু ক্যাপিটাল টি দুটোই আছে তাই জন্য একে আমরা কি বলবো, একে আমরা বলবো হচ্ছে কি না হেটেরোজাইগাস, কারণ দুইখানা যে জিন রয়েছে সেই দুইখানা জিন বা অ্যালিল তারা কি হবে না হেটেরোজাইগাস হবে, তারা কি হবে না হেটেরোজাইগাস হবে। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে, F1 থেকে F2-তে যেতে হবে, মানে ফার্স্টে প্যারেন্টাল জেনারেশন ছিল পি, সেখান থেকে আমি কোথায় এলাম F1-এ। তারপর F1-এ যেগুলো তৈরি হয়েছিল, যে গাছগুলো তৈরি হয়েছিল সেই F1 জেনারেশনের গাছগুলোর মধ্যে আমি যদি আবার পরাগযোগ ঘটাই, তারপরে যে জেনারেশনে গাছগুলো তৈরি হবে সেটা কোন গাছ হবে না এই F2 জেনারেশনের গাছ হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা যে ক্রসটা ঘটাবো সেটা হবে কি ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি হলো। এটা আমরা সেম পদ্ধতিতেই করব। কিভাবে না, এখানে ক্যাপিটাল টি লিখবো, এখানে স্মল টি লিখবো, এই যে প্রথমটা থেকে আমি এরকম ভেঙে ক্যাপিটাল টি স্মল টি লিখলাম, এরকম ছক বানাবো, আবার ক্যাপিটাল টি স্মল টি লিখলাম এইটার থেকে, বোঝা গেল। তারপর এই দাগ কেটে আলাদা করে দেবো। তাহলে আমি এখান থেকে কি পাবো, এই ক্যাপিটাল টি নিয়ে ক্যাপিটাল টি পেলাম, এই স্মল টি এই ক্যাপিটাল টি নিয়ে আমি কি পাবো ক্যাপিটাল টি স্মল টি পাবো। এবার স্মল টি ক্যাপিটাল টি কেন লিখলাম না আমি এরকম করে, কারণ এখানে প্রকট জিনকে, প্রকট হচ্ছে ক্যাপিটাল টি, তাই জন্য আমার এখানে ক্যাপিটাল টি আগে থাকবে, প্রকট বহিঃপ্রকাশও আগে হবে, আর প্রকট কী হবে এখানে লেখাও আগেই হবে। বোঝা গেল। তাহলে এখানে স্মল টি ক্যাপিটাল টি না লিখে কেন আমি ক্যাপিটাল টি স্মল টি লিখলাম, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। আর এখানে আমি কি লিখবো ক্যাপিটাল টি স্মল টি, সেমভাবে আবার কি লিখবো এটা স্মল টি এটাও স্মল টি, তাহলে এখানে দুটো স্মল টি হবে, স্মল টি। তাহলে আমি যদি এর ফিনোটাইপ দেখতে যাই তাহলে এইটা কি হবে একদম বিশুদ্ধ লম্বা হবে, এটা কি হবে শঙ্কর লম্বা, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, আর এটা কি হবে বিশুদ্ধ বেটে। তাহলে আমি যদি এর ফিনোটাইপিক অনুপাত দেখি, লম্বা ইস্টু বেটে, তাহলে প্রথমটা কি লম্বা, হ্যাঁ লম্বা, দ্বিতীয়টা কি লম্বা, হ্যাঁ লম্বা, তৃতীয়টা কি লম্বা, হ্যাঁ লম্বা, চতুর্থটা কি লম্বা, না এটা বেটে। তাহলে আমি এখানে লম্বা কটা পাচ্ছি, তিনটে লম্বা পাচ্ছি, বেটে কটা পাচ্ছি, একটা। তাহলে আমার ফিনোটাইপিক অনুপাত কত দাঁড়ালো, 3:1 দাঁড়ালো। আচ্ছা, এবার তাহলে আমি আসি জিনোটাইপিক, মানে কি জিনোটাইপিক মানে কতগুলো আলাদা আলাদা জিনোটাইপ তৈরি হয়েছে, জিনোটাইপ অনুপাত। এখানে আমি কটা জিনোটাইপ দেখতে পাচ্ছি, একটা আমি দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি, আরেকটা দেখতে পাচ্ছি আমি ক্যাপিটাল টি, আরেকটা দেখতে পাচ্ছি আমি স্মল টি। তাহলে আমি এখানে লিখি ক্যাপিটাল টি ইস টু ক্যাপিটাল টি ইস টু স্মল টি। তাহলে লিখে দিলাম একটা। ক্যাপিটাল টি স্মল টি কটা আছে, দুটো আছে, একটা দুটো, তাহলে এখানে আমি ইস টু দিয়ে দুটো লিখলাম। আবার ইস টু দিয়ে কি লিখবো, স্মল টি কটা আছে, একটা আছে, তাহলে স্মল টি লিখবো কটা না এখানে একটা। তাহলে আমার ফিনোটাইপিক অনুপাত কত দাঁড়ালো, 3:1। জিনোটাইপিক অনুপাত কত দাঁড়ালো, 1:2:1 দাঁড়ালো এটা। তাহলে এটা হলো এক সংকর জনন। এবার কথা হচ্ছে এক সংকর জনন কি, এখানে আমি কটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, একটা বৈশিষ্ট্য লম্বা কি লম্বা না, এই একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি। যেহেতু আমি এখানে একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, সংকর জনন কি বলবো, এক সংকর জনন। কারণ কি না, আমি এখানে যেহেতু একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা
হয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি যদি একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করি তাহলে আমি তাকে কি বলবো? এক সংকর জনন বলবো। আমি যদি দুখানা বৈশিষ্ট্য নিয়ে কাজ করি তাহলে আমি কি বলবো? না দ্বিসংকর জনন বা দুই সংকর জনন, যা ইচ্ছা বলবো। আচ্ছা, ফার্স্টে তাহলে মেন্ডেল কি করলেন? না তিনি এই এক সংকর জননটা করলেন, করে এরকম একটা রেজাল্ট পেলেন। তারপরে উনি ভাবলেন যে না আর একটুখানি এগিয়ে কিছু করা যাক। তারপর উনি আরও অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে কাজ করলেন। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি যেগুলো মেন্ডেল নিয়ে কাজ করলেন সেগুলো দেখব। তাহলে মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করলেন সেই বৈশিষ্ট্যগুলো হলো উদ্ভিদের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য ছিল? একটা যেটা ফার্স্টে আমরা দেখলাম কি না হচ্ছে উদ্ভিদের উচ্চতা, দুই কি ফুলের রং, তিন কি ফুলের অবস্থান, চার কি বীজের রং, পাঁচ কি বীজের আকৃতি, ছ নম্বর কি ফলের রং, সাত নম্বর কি ফলের আকৃতি। উনি কি করেছিলেন না সমস্ত রকম যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো থাকে সেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছিলেন। তার মধ্যে উনি চারটে জিনিস যে অবজার্ভ করেছিলেন সেগুলো হলো একটা হচ্ছে উদ্ভিদের উচ্চতা, ফুল, ফল, বীজ, এই চারটে। তার মধ্যে উদ্ভিদের উচ্চতা, ফুলের রং আর কোথায় অবস্থান করছে, বীজের কালার কি আর বীজের অবস্থা শেপ কি, তারপর হচ্ছে ফলের কালার কি আর ফলের শেপ কি, এই সাতখানা বৈশিষ্ট্য নিয়ে উনি কী করেছিলেন? কাজ করেছিলেন। সাতটা বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল কি করেছিলেন? কাজ করেছিলেন। তাহলে এই সাতখানা বৈশিষ্ট্য কি আমার বোঝা গেল? হলো এই সাতখানা বৈশিষ্ট্য। এবার আসছি দ্বিসংকর জননে। দ্বিসংকর জনন হচ্ছে সেই জনন যেখানে একসাথে দুইখানা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। তাহলে এটা মুছে দিই। একসাথে কি করা হয় না দুখানা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। কি কি সেই দুইখানা বৈশিষ্ট্য? সেই দুইখানা বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে ফলের রং, বলছি বীজের রং আর বীজের আকৃতি। দ্বিসংকর জননে কি নিয়ে কাজ করেছিলেন? দ্বিসংকর জননে কি নিয়ে কাজ করেছিলেন? এক নম্বর হচ্ছে বীজের রং আর দু নম্বর কি না বীজের আকৃতি। এবার এই বীজের রঙের মধ্যে প্রকটকে হলুদ, এখানে লিখি। তাহলে বীজের রঙের মধ্যে প্রকটকে হলুদ আর প্রচ্ছন্নকে সবুজ। বীজের আকৃতির মধ্যে প্রকটকে গোলাকার আর প্রচ্ছন্নকে কুঞ্চিত। কুঞ্চিত মানে একদম কি বলবো নিকৃষ্ট কোয়ালিটি, নিকৃষ্ট শেপ। এবার উনি যে হলুদ কালারের জন্য দায়ী জিনকে ক্যাপিটাল ওয়াই দিয়ে বললেন আর সবুজ কালারের জন্য দায়ী জিনকে স্মল ওয়াই দিয়ে বললেন। গোলাকারের জন্য ক্যাপিটাল আর কুঞ্চিতর জন্য স্মল আর।
এবার উনি ধরে নিলেন দুখানা গাছ, যেই দুখানা গাছের মধ্যে একটা গাছ, একটা হচ্ছে কি প্রথম গাছ আর একটা কি দ্বিতীয় গাছ। প্রথম গাছের যে জিনোটাইপটা তিনি নিলেন সেটা হচ্ছে কি না ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, মানে এটা হচ্ছে বিশুদ্ধ প্রকট গাছ। এর মধ্যে যে জিনগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই একই প্রকট, হ্যাঁ প্রকট, ক্যাপিটাল আর একই প্রকট, হ্যাঁ প্রকট। এবার দ্বিতীয় গাছে উনি কী ধরলেন না স্মল ওয়াই স্মল আর স্মল আর, এটা তাহলে কি হলো প্যারেন্টাল জেনারেশন পি। এরপরে এর মধ্যে ক্রস করে কি আসবে, এর মধ্যে ক্রস করে F1 জনুতে আসবে হচ্ছে নাকি ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তার মানে এরা কি ছিল হোমোজাইগাস ছিল, এ কি ছিল হোমোজাইগাস ছিল, এ কি হবে হেটেরোজাইগাস হবে, কারণ এর মধ্যে কি না হলুদ হওয়ার জন্য যে জিনটা সেও অবস্থান করছে, সবুজ হওয়ার জন্য যে জিনটা সেও অবস্থান করছে, গোল হওয়ার জন্য যে জিনটা সেও অবস্থান করছে, আবার কুঞ্চিত হওয়ার জন্য যে জিনটা সেও একই সাথে কি করছে না অবস্থান করছে। তা এটা এ কি হবে হেটেরোজাইগাস হবে। এবার যদি আমি এই দুটো নিয়ে কাজ করি, F2 জনুতে কি হবে তার জন্য সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এরকম দুখানা গাছকে একসাথে কি করাতে হবে না ক্রস করাতে হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই যে ক্রসটা হবে এটা কি হবে আমাকে সেটা দেখতে হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের ক প্রকার জাইগোট তৈরি হবে, আমরা যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর করাই, তাহলে এখান থেকে ক প্রকারের গ্যামেট তৈরি হবে, টোটাল 4 প্রকার গ্যামেট তৈরি হবে। কেন না এইখানে টোটাল 4 রকমের রিকম্বিনেশান হওয়া সম্ভব। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা হলো, ক্যাপিটাল ওয়াই স্মল আর একটা হলো, স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা হলো, স্মল ওয়াই স্মল আর একটা হলো। তাহলে আমি যদি এদের মধ্যে এখন ক্রস করাই যে স্মল ওয়াই বলছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, আবার সেমভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এদের মধ্যে আমি যদি ক্রস করাই তাহলে আমি কি পাবো, তাহলে আমি এদের মধ্যে কি পাবো 4খানা কম্বিনেশন পাবো। এখানে ক্যাপিটাল ওয়াই কি আছে, দুখানাই ক্যাপিটাল ওয়াই রয়েছে, তাহলে দুখানাই ক্যাপিটাল ওয়াই করলাম। ক্যাপিটাল আর কে আছে, দুখানাই ক্যাপিটাল আর আছে, তাহলে দুখানাই ক্যাপিটাল আর করলাম। এখানে ক্যাপিটাল ওয়াই কি আছে, এইটা আর এটার মধ্যে যদি দেখি তাহলে কি হবে, দুখানায় ক্যাপিটাল ওয়াই আসবে, এখানে ক্যাপিটাল আর আছে, এখানে স্মল আর আছে, এখানে স্মল ওয়াই আছে, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, কোনটা আগে লিখবো ক্যাপিটাল ওয়াই আগে লিখবো, তারপরে স্মল ওয়াই লিখবো, তারপরে এখানে ক্যাপিটাল আর আছে, এখানেও ক্যাপিটাল আর আছে, তাহলে এখানে কি হলো, এখানেও ক্যাপিটাল আর দাঁড়ালো। এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানে ক্যাপিটাল স্মল ওয়াই আছে, তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই লিখলাম, তারপর এখানে ক্যাপিটাল আর আছে, স্মল আর আছে, বসিয়ে দিলাম। তারপরে এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই বসিয়ে দিলাম, ক্যাপিটাল ওয়াই। এখানে কি ছিল ক্যাপিটাল আর ছিল, এখানে কি ছিল স্মল আর ছিল, বসিয়ে দিলাম স্মল আর। এখানে কি আছে ক্যাপিটাল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই বসিয়ে দিলাম ক্যাপিটাল ওয়াই। এখানে কি আছে স্মল আর, এখানে স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হলো। তাহলে এখানে স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর হলো। এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর স্মল আর। এখানে স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর, এখানেও ক্যাপিটাল আর। এখানে স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর, এখানে স্মল আর। এখানে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই
স্মল আর, স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল স্মল আর। তাহলে এদের যে ফিনোটাইপিক রেশিওটা, এদের ফিনোটাইপিক রেশিও আসবে হচ্ছে ফিনোটাইপিক অনুপাত আসবে হচ্ছে 9:3:3:1 আসলো। আর এদের জিনোটাইপিক অনুপাত আসবে হচ্ছে 1:2:2:2:2:4:1:2:1:2:1। বোঝা গেল? তাহলে ফিনোটাইপিক অনুপাত কি আসবে? 9:3:3:1। জিনোটাইপিক অনুপাত কি আসবে? 1:2:2:2:4:1:2:1:2:1। বোঝা গেল? তাহলে এটা হলো কি না দ্বিসংকর জনন। আগে যেটা করলাম ওটা কি না ওটা এক সংকর জনন। তাহলে এটা মুছে দিই, এটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে মেন্ডেল যেভাবে ভেবেছিলেন, সব কিছু তো সবসময় প্ল্যান মাফিক চলে না, তো মেন্ডেল যেভাবে ভেবেছিলেন তার ঠিক উল্টো কিছু কাজকর্ম তার সাথে হলো। তিনি সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন যে ফুলটা হয় সেই ফুলের মধ্যে তিনি দেখলেন যে উনি যদি লাল কালার আর সাদা কালার, উনি দেখেনি মানে পরে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে লাল কালার আর সাদা কালারের ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটানো হয় তাহলে যে ফুলটা তৈরি হয় সেই ফুলটা কি হয় না গোলাপি কালার হয়। এইটা কি হলো? একটা বিচ্যুতি। আচ্ছা, এছাড়াও এটাকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রকটতা। কারণ কি না লাল কালার প্রকট না সাদা কালার প্রকট, দুটোই কি হচ্ছে মিক্স হয়ে তৈরি হচ্ছে। তাহলে বিচ্যুতির একটা উদাহরণ কি? মেন্ডেলের সূত্রে বিচ্যুতির উদাহরণ কি না অসম্পূর্ণ প্রকট হলো। এখানে কি হয় কি হয় কি হয় কি হয় না যে সন্ধ্যামালতী থাকে, সন্ধ্যামালতী যে গাছটা, সন্ধ্যামালতী গাছে কি হয় না এই যে লাল কালারের ফুল তার সাথে যদি সাদা ক্রস করানো হয় তাহলে প্রথম অপত্যজনু মানে F1 এইখানে কি হয়? সব ফুল কি হয় না গোলাপি কালারের হয়। তারপরে আবার F2তে যখন আসা হয় সেখানে আবার কি হয় না লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা দেখা যায়। বোঝা গেল কি হয় ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা হলো কি না অসম্পূর্ণ প্রকটতা। এরপরে আসি হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে। একটা মানুষ বা একটা বাচ্চা জন্মানোর সময় তার লিঙ্গ কি হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, সেটা কিভাবে ডিটারমাইন হয়? আমরা কি জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত না 46। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46। এর মধ্যে 46 মানে কত হচ্ছে 23 জোড়া, 23 জোড়া। আচ্ছা, এবার ক্রোমোজোম আমি যদি বলি তাহলে ক্রোমোজোম ক প্রকারের হয় আমি জানি। ক্রোমোজোম আমি জানি হচ্ছে দু প্রকারের হয়। একটা হচ্ছে অটোজোম যেটা আমাদের নর্মাল শারীরিক কোষের মধ্যে থাকে, আরেকটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে আমাদের গ্যামেটের মধ্যে থাকে। কোথায় থাকে না গ্যামেটের মধ্যে থাকে। এবার ছেলেদের ক্ষেত্রে যদি আমি ছেলেদের কথা বলি আর যদি মেয়েদের কথা বলি পরপর এখানে লিখব। অটোজোম ছেলেদের জন্য কি হয় 44A প্লাস XY হয়ে গেল 46টা। মেয়েদের ক্ষেত্রে কি হয় 44A প্লাস XX
মানে দুখানা এক্স থাকে। সেক্স ক্রোমোজোম কি হয়, 22A প্লাস এক্স একটা হতে পারে, আরেকটা কি হতে পারে 22A প্লাস ওয়াই হলো। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে দুখানায় কি তৈরি হয় না, দুখানায় 22A প্লাস এক্স তৈরি হয়। এবার আমরা তাহলে কি দেখলাম, যে ছেলেদের যে দুইখানা পসিবিলিটির গ্যামেট তৈরি হতে পারে, তার মধ্যে যে কোনো একটায় এক্স ক্রোমোজোম থাকে, অন্য আরেকটায় ওয়াই ক্রোমোজোম থাকে। এই যে এক্স আর ওয়াই ক্রোমোজোমটা, এইটা কি করে, ছেলেদের যে এই ক্রোমোজোমটা, সেই যে এক্স আর ওয়াই ক্রোমোজোম, সেই কি করে না লিঙ্গ নির্ধারণে সবথেকে বড় ভূমিকা পালন করে। এবার আমি যদি দেখি যে এই যে 22A, আমরা কি জানি এরকম একটা ওভাম বসে থাকে যার মধ্যে কি ক্রোমোজোম থাকে, 22A প্লাস এক্স, এই একটা কম্বিনেশনের ক্রোমোজোমই হওয়া সম্ভব। তাহলে এর মধ্যে কি ক্রোমোজোম আছে, 22A প্লাস এক্স রয়েছে। এবার দুখানা গ্যামেট আছে, পুরুষ গ্যামেট, যার মধ্যে 22A প্লাস এক্স একটাতে আছে, আরেকটাতে আছে হচ্ছে 22A প্লাস ওয়াই। বোঝা গেল? এই আমি ফার্স্টে ধরলাম যে এই যে 22A প্লাস এক্স ক্রোমোজোমটা রয়েছে, এ যদি এইখানে চলে আসে, এর সাথে যদি ম্যাচ করে, তাহলে কি তৈরি হবে, যে কোষটা তৈরি হবে তার কি 24A প্লাস এক্স এক্স তৈরি হবে? হ্যাঁ হবে, কারণ কি এখানে 22টা অটোজোম, এখানে 22টা অটোজোম, মিলে কটা অটোজোম হচ্ছে, 44টা অটোজোম হচ্ছে। এখানে কটা এক্স, একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে দুটো এক্স হয়ে গেল, এক্স এক্স। এবার যদি ওয়াই ওয়ালাটা আসে, এর সাথে যদি জয়েন হয়, তাহলে কি তৈরি হবে, 22টা অটোজোম, টোটাল 44টা অটোজোম, এখানে ওয়াই, এখানে এক্স, তাহলে কি তৈরি হবে, এক্স আর ওয়াই। তাহলে এটা কার অটোজোমের মতো দেখতে লাগছে, এটা মেয়েদের অটোজোমের মতো দেখতে লাগছে। তার মানে এই যে কোষটা তৈরি হলো, এই কোষটা বড় হয়ে কি তৈরি করবে না, একটা মেয়েকে তৈরি করবে। আর এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা বড় হয়ে কি তৈরি করবে, একটা ছেলে তৈরি করবে। তাহলে বোঝা গেল কীভাবে লিঙ্গ নির্ধারণ হয়। লিঙ্গ নির্ধারণ কখনো মেয়েদের যে ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোম টাইপ তার উপর কখনো ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ যে মেল গ্যামেট রয়েছে, এই মেল গ্যামেটের যে ক্রোমোজোম টাইপ বা কম্বিনেশান কি, তার ওপরই 100% ডিপেন্ড করে। তাহলে এইটা হলো কি আমাদের মানুষের ক্রোমোজোম কীভাবে তৈরি হয়। আর যেহেতু ছেলেদের দুই রকম আলাদা আলাদা গ্যামেট তৈরি হতে পারে, তাই জন্য এই দুখানা, তাই ছেলেদেরকে কি বলা হয়, হেটেরো গ্যামেটিক। বোঝা গেল? তাই জন্য এদেরকে কি বলা হয়, হেটেরো গ্যামেটিক বলা হয়। আচ্ছা, এরপরে আসি এমন কিছু রোগ যেগুলো মানুষের শরীরে সাধারণত অসুবিধার সৃষ্টি করে। থ্যালাসেমিয়া প্রথম হচ্ছে থ্যালাসেমিয়া কেন হয়? থ্যালাসেমিয়া সাধারণত হয় হচ্ছে যে মানুষের যে অটোজোম থাকে, ওই অটোজোমের 16 নম্বর যে ক্রোমোজোম, 1 2 3 4 এরম করে বিভিন্ন নম্বরের ক্রোমোজোম থাকে। তো এই যে 16 নম্বর ক্রোমোজোম, এই 16 নম্বর ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, ওই জিনের যে মিউটেশন হয়, সেই মিউটেশনের জন্য কি হয় না এই থ্যালাসেমিয়া হয়। তাহলে এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী হচ্ছে অটোজোম। তাহলে এটা সমানভাবে যেমন ছেলেদের মধ্যে হতে পারে, তেমনি মেয়েদের মধ্যেও হতে পারে। কারণ এটা কি হয় না, এটা 16 নম্বর ক্রোমোজোমের সঙ্গে লিঙ্কড। 16 নম্বর ক্রোমোজোমের সঙ্গে লিঙ্ক। তো এর ফলে কি হয়, মানুষের যে থ্যালাসেমিয়া মেনলি করে হচ্ছে রক্তাল্পতা তৈরি করে। হয় একটা কি এফেক্ট, কি হয়, রক্তাল্পতা সৃষ্টি করে,
পতা সৃষ্টি করে। এই থ্যালাসেমিয়া ক প্রকার হয়? এই থ্যালাসেমিয়া হয় হচ্ছে সাধারণত দু প্রকার, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আলফা কেন হয়? আলফা হয় হচ্ছে আলফা গ্লোবিন নামক যে জিনটা থাকে, আলফা গ্লোবিন নামক যে প্রোটিনটা থাকে, ওই প্রোটিনটা তৈরি হতে পারে না, তৈরি হতে পারে না। আর এর ক্ষেত্রে কি হয়, যে বিটা গ্লোবিন প্রোটিনটা থাকে, বিটা গ্লোবিন যে প্রোটিনটা থাকে সেটা কি হয়, তৈরি হয় না। বোঝা গেল? আচ্ছা, এরপর 2 নম্বরে আসবো আমরা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে হিমোফিলিয়া। 2 নম্বর হচ্ছে কি না, হিমোফিলিয়া। হয় এটা কি? হিমোফিলিয়া হয় হচ্ছে যদি কোনো জায়গা কেটে যায়। হিমোফিলিয়াতে কি হয় না, যদি কোনো জায়গা কোনো কারণে কেটে যায় তাহলে ওইখান থেকে রক্ত পড়া কখনো বন্ধ হয় না। এবার তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে এখানে কি হয়, অতিরিক্ত রক্তপাত হতে পারে, অতিরিক্ত রক্তপাত হয়। কোন ক্রোমোজোমের সঙ্গে লিঙ্কড? এক্স ক্রোমোজোমের সঙ্গে এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত। তাহলে যদি একটা রোগ এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়, তাহলে আমরা কি এখানে বলতে পারি যে এই যে এক্স ক্রোমোজোমটা, এটা মেয়েদের শরীরে যেহেতু দুখানা থাকে, কটা থাকে? যেহেতু দুখানা থাকে, তাই জন্য মেয়েদের শরীরে খুব কম পরিমাণে প্রকাশ পেতে পারে। আর যেহেতু ছেলেদের শরীরে দুইখানার জায়গায় একখানা থাকে কেবলমাত্র, তাই জন্য যদি ছেলেদের এক্স ক্রোমোজোম, একটা মাত্র এক্স ক্রোমোজোমে যদি এই জিনটা অবস্থান করে, তাহলে কি হবে, ছেলেদের মধ্যে এই যে হিমোফিলিয়ার যে রোগটা, এই হিমোফিলিয়া রোগটা দেখা দেওয়ার চান্স সব থেকে বেশি। কারণ কি, মেয়েদের আমি কি জানি, অটোজোম কেমন হয়, মেয়েদের অটোজোম কেমন হয়, 44A+X। তাহলে আমি যদি এই একটা এক্সের মধ্যে যদি এই হিমোফিলিয়ার জিনটা থেকে থাকে আর যদি অপরটাতে না থেকে থাকে, তাহলে কি হবে, এর মধ্যে এই যে পার্টিকুলার মেয়েটা, এই মেয়েটার মধ্যে কি হবে, হিমোফিলিয়াটা প্রকাশ পাবে না। কিন্তু একটা চান্স থাকবে যে এই হিমোফিলিয়াটা তার পরের যে জেনারেশন, এই পরের জেনারেশনের মধ্যে অনায়াসেই কী করতে হবে, পাস অন হতে পারে। আর যদি আমি ছেলেদের দেখি, ছেলেদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কি জানি, 44A+XY, একটা মাত্রই এক্স আছে। এই একটা এক্সই যদি অবস্থান করে, যদি হিমোফিলিয়ার জিন অবস্থান করে, তাহলে কি হওয়ার সম্ভাবনা থাকে, এর মধ্যে এই ছেলেটার মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে হিমোফিলিয়া। আচ্ছা, বর্ণান্ধের ক্ষেত্রেও সেমই হয়। বর্ণান্ধের ক্ষেত্রেও এক্স ক্রোমোজোমের সঙ্গেই লিঙ্কড হয়। এখানে লিখেই দিই একবারে, বর্ণান্ধতার ক্ষেত্রেও, বর্ণান্ধতাতে কি হয়, এখানে লাল, নীল আর সবুজ বর্ণ চিনতে পারে না। মানে এরা লালকে লাল দেখে না, নীলকে নীল দেখে না, সবুজকে সবুজ দেখে না। যে ব্যক্তি লাল রং দেখতে পায় না, সেই বর্ণান্ধতাকে বলা হয় কি, লাল বর্ণান্ধতা। অন্যটাকে, নীলের জন্য কি বলা হয়, নীল বর্ণান্ধতা। সবুজের জন্য বলা হয় কি, সবুজ বর্ণান্ধতা। হিমোফিলিয়া বর্ণান্ধতার মধ্যে লিঙ্ক কি?
হিমোফিলিয়া আর বর্ণান্ধতার মধ্যে লিঙ্ক হচ্ছে কি, দুটোই এক্স ক্রোমোজোমের সাথে যুক্ত। আর যেহেতু এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, তাই এদের মেয়েদের মধ্যে এইটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা কম কম্পেয়ার টু ছেলেদের। আচ্ছা, এবার যদি আমরা এর বংশগতি দেখি, এই দুটোর ক্ষেত্রেই সেমি বংশগতি হয়। তা আমরা যদি এর বংশগতিটা দেখি, আমি যদি ধরি একটা মহিলা, সে যদি হিমোফিলিয়ার বাহক হয়, তাহলে তার জিনোটাইপ কীরকম হবে? এক্স ক্যাপিটাল এইচ। এক্স ক্যাপিটাল এইচ মানে কি, এই যে এক্স ক্রোমোজোমটা, এই এক্স ক্রোমোজোমটা হচ্ছে কি হিমোফিলিয়ার জন্য দায়ী। আর এক্স স্মল এইচ যদি লিখি, তাহলে এই এক্স স্মল এইচ কি বোঝায় না, এই যে এক্স ক্রোমোজোমটা সে হচ্ছে কি না, সে এক্স ক্রোমোজোম এই হিমোফিলিয়ার বাহক। এর সঙ্গে যদি আমি একটা ছেলের ক্রস করাই, তাহলে তার কি থাকতে পারে? হয় এক্স এইচ তো থাকার সম্ভাবনা নেই, কারণ যে কোনো একটার মধ্যে এক্স থাকতে পারে, যে কোনো একটার মধ্যে কি হতে পারে, হিমোফিলিয়ার যে জিনটা সেটা থাকতে পারে, তার সঙ্গে কি থাকতে পারে, ওয়াই থাকতে পারে। এবার যদি আমি ক্রস করাই এক্স এইচ, এক্স স্মল এইচ, এক্স এইচ ওয়াই, তাহলে এখানে ক্রস করলে কি পাওয়া যাবে? এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স স্মল এইচ ওয়াই পাওয়া যাবে। আচ্ছা, এবার আমি এখানে কি দেখতে পাচ্ছি? এখানে যদি 100% প্রজেনি হয়, 100% প্রজেনি মানে এই যে চারখানা সন্তান হওয়ার সম্ভাবনা যদি হয়, আমি ধরলাম টোটাল সন্তান সংখ্যা কত? 4টে। তার মধ্যে কত পার্সেন্ট বা কটা মেয়ে এইখানে হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হতে পারে? এখানে আমি কি দেখছি, এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ রয়েছে, তাহলে এ কি বাহক হবে? এখানে এক্স ক্যাপিটাল এইচ আছে, ওয়াই আছে, এই দুটো তো ছেলে আর এই দুটো মেয়ে। আমি যদি মেয়েদের মধ্যে দেখি, এর ক্ষেত্রে কি রয়েছে? এক্স ক্যাপিটাল এইচ আছে, এক্স ক্যাপিটাল এইচ আছে, তাহলে এ কি হবে? এই হিমোফিলিয়ার বাহক হবে না আক্রান্ত হবে? এই হিমোফিলিয়া আক্রান্ত হবে। আর এর ক্ষেত্রে যেহেতু এক্স স্মল এইচ রয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে না, এর মধ্যে এ হবে কি হিমোফিলিয়ার বাহক। তাহলে আক্রান্ত কজন? আক্রান্ত কন্যা কটা? একটা। তাহলে পার্সেন্টেজ যদি আমি বের করি, তাহলে কত হবে? 1/4 গুণ 100, 25%। এটা কি মোট সন্তানের। এবার যদি বলে যে জন্মানো মেয়েদের মধ্যে কত শতাংশ সম্ভব, এখানে কটা মেয়ে হওয়া সম্ভব? 2টো মেয়ে হওয়া সম্ভব। মেয়ে কটা? 2টো। তো এই দুটোর মধ্যে আক্রান্ত কটা হতে পারে? একটা। তাহলে পার্সেন্টেজ কত দাঁড়াবে? 1/2 গুণ 100, 50%। কিন্তু এখানে আমি যদি ছেলেদের মধ্যে দেখি, মোট সন্তানের কত শতাংশ হবে? মোট সন্তানের কজন আক্রান্ত হচ্ছে? এও আক্রান্ত হচ্ছে, এও আক্রান্ত হচ্ছে, তাহলে এ কী হবে? 2/4 গুণ 100, তাহলে এটা কত দাঁড়াবে? 50%। মোট পুত্র সন্তানের যদি বলা হয়, তাহলে এখানে পুত্র সন্তান কটা হওয়ার সম্ভাবনা আছে? 2টো। 2টোর মধ্যে কি 2টোই আক্রান্ত? তাহলে এখানে যদি আমি লিখি 2/2 গুণ 100, তাহলে এটা কি 100% দাঁড়াবে? এইখান থেকে একখানা অঙ্ক আসতে পারে, বা হয়তো এরকম চার্ট বানাতে দিতে পারে, বা টেবিল, যেটাই হোক। এই হিমোফিলিয়া আর বর্ণান্ধতার ক্ষেত্রে টেবিল সেমই ধরনের হয়, এখানে হিসেব সেমই হয়, খালি ওখানে কি হচ্ছে, ওইখানে খালি বর্ণান্ধতায় লোক বা ব্যক্তি কি করতে পারে না, বর্ণটাকে চিনতে পারে না। আর হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয় না, রক্ত বেরানো যেটা হয়, রক্তপাতের যে পরিমাণ হয়, সেটা কখনো বন্ধ হতে চায় না। তাহলে আজকের এই চ্যাপ্টার বংশগতির এইটুকুই।
তোমরা ভালো করে পড়াশোনা করো। আর এর পরে যে চ্যাপ্টারটা আসবে সেই চ্যাপ্টারটা হচ্ছে জীবনের প্রবাহমানতা, সেটা পরের উইকে আপলোড করা হবে। আপাতত এইটুকু পড়ে ভালো করে রিভাইজ করো, তারপরে যা কোয়েশ্চেন্সপত্র থাকে সেইগুলো ভালো করে পড়ো, তাহলে তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে।